The most powerful economy, the strongest army. We are science, health, and culture. We are creating a better world. We are discovering new worlds. We are education and sharing. The future is ours. We are the European, and together we are unstoppable. সুপ্রিয় দর্শক, দেশ বিদেশের যে যেখান থেকে ইউরোপ টাইমসে আজকে আমাদেরকে দেখছেন সকলকে জানাচ্ছি প্রীতি এবং শুভেচ্ছা। দর্শক, প্রতিবারের মতো আপনাদের সাথে রয়েছে আমি রিয়াজুল ইসলাম কাউসার। দর্শক, টাইমস 24 টিভির ইউরোপ টাইমস আজকে আমরা 25তম পর্বে উপনীত হয়েছি। দর্শক, আপনারা জানেন যে ইউরোপ টাইমসের মধ্য দিয়ে প্রবাসে বেড়ে ওঠা বিভিন্ন নতুন প্রজন্মের এবং বিভিন্ন কমিউনিটির সমস্যাগুলো নিয়ে আমরা কথা বলে থাকি এবং সেই বিষয়গুলো সংশ্লিষ্ট দপ্তরের কাছে আমরা আবেদন করি, যাতে করে সংশ্লিষ্ট দপ্তর সেই সব সমস্যাগুলো নিরসনে সক্রিয় ভূমিকা পালন করে। আজকেও তার ব্যতিক্রম নয় এবং আমাদের অনুষ্ঠানে থাকেন দুজন অতিথি। আজকেও রয়েছেন আমাদের সাথে দুজন অতিথি। আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি স্টুডিওতে বিশিষ্ট পুষ্টিবিদ মাহফুজা নাসরিন শম্পা, যিনি প্রধান পুষ্টিবিদ, খাদ্য ও পুষ্টি বিভাগ, ইউএস বাংলা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। আপনাকে স্বাগত জানাচ্ছি পুষ্টিবিদ মাহফুজা নাসরিন শম্পা আমাদের ইউরোপ টাইমসের অনুষ্ঠানে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ধন্যবাদ আমাকে স্বাগত জানানোর জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত থাকুন। দর্শক, আমাদের সাথে আরো একজন অতিথি রয়েছেন, যিনি সম্প্রতি করোনা জয়ী যোদ্ধা মিজানুর রহমান বিপ্লব। মিজানুর রহমান বিপ্লব, আপনাকেও স্বাগত জানাচ্ছি ইউরোপ টাইমস অনুষ্ঠানের পক্ষ থেকে। আপনি কেমন আছেন? হ্যাঁ, ধন্যবাদ। ইনশাল্লাহ ভালো আছি। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে জ্ঞাতার্থে বলে রাখছি যে আমাদের আজকের অতিথিদের সাথে সরাসরি আপনারা টেলিফোনে কথা বলতে পারেন। আমাদের টেলিফোন নম্বরটি স্ক্রিনে দেওয়া আছে, তারপরেও আমি আপনাদের জ্ঞাতার্থে বলে দিচ্ছি 018198144449 এই নম্বরে সরাসরি ডায়াল করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরটি জেনে নিতে পারেন এবং কথা বলতে পারেন আজকের আমাদের অতিথিদ্বয়ের সাথে। দর্শক, কথা আর বাড়াবো না, আমরা চলে যাব। আজকে প্রথমেই আমরা আলোচনায় অংশ নিব। আমাদের সাথে যুক্ত রয়েছেন পুষ্টিবিদ মাহফুজা নাসরিন শম্পা, প্রধান পুষ্টিবিদ, খাদ্য ও পুষ্টি বিভাগ, ইউএস বাংলা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। জি শম্পা, আপনাকে প্রথমেই আমরা জানতে চাইবো যে এই করোনা প্রাককালে আজকে আমরা 2 দিন ধরেই ফেসবুকের পাতায় দেখছি যে একটি অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে নোয়াখালী জেলাতে। সেই ঘটনাটি দেখে সত্যি হৃদয় বিদারক এই অধ্যায়টি যে বাংলাদেশে ঘটতে পারে, এটা আমরা অবিশ্বাস্য মনে হয় এবং আমরা সবাই ব্যথিত এবং সত্যি আমরা খুব ক্ষুব্ধ, মর্মাহত। আমাদের বিবেকের প্রশ্নে আমরা কিন্তু নিজেরাই কি বলবো, ভাষা হারিয়ে ফেলছি, বাকরুদ্ধ হচ্ছি। তো আপনি একজন নারী হিসেবে আপনি এই প্রসঙ্গে কিভাবে দেখছেন এই বিষয়টি? ধন্যবাদ। আসলে আমিও দেখতে পাচ্ছি প্রতিদিনই কিন্তু আমরা এই জঘন্য কাজগুলোর কথা শুনেই যাচ্ছি। নিউজে আসছে ধর্ষণের কথা। আসলে শুধু এটাই না, হয়তো এটার ভিডিওটা দেখার কারণে সবাই বলছে যে এটা নেক্কারজনক বা জঘন্য। আসলে সবগুলো ধর্ষণই কিন্তু নেক্কারজনক, জঘন্য, বর্বর, নৃশংস। আসলে এইসব বিকৃত মন মানসিকতার মানুষকে আমরা গালি দিতে পারি, জঘন্য বলতে পারি, নৃশংস বলতে পারি, বর্বর বলতে পারি, কিন্তু একটা এই বিকৃত মানুষগুলাকে আসলে আমাদেরকে মানে যদি আমরা তাদেরকে ঠিক করতে চাই, তাহলে কিন্তু আইন এবং আইনের প্রয়োগ এটা আসলে দরকার। এই একটা সুস্থ বিকৃত মানুষগুলো আমরা একটা মানুষের শিক্ষা শুরু হয় হচ্ছে একটি পরিবার থেকে।
একটা পরিবার থেকে। তারপর শিক্ষাটা শুরু হয় তার পরিবেশ বা শিক্ষক তার কাছ থেকে। তখনও যদি এই বিকৃত মানসিকতা তার মানে শিশু যদি সুস্থ মানুষ হিসেবে গড়ে না ওঠে, তখন কিন্তু দরকার আইন এবং আইনের প্রয়োগটা। এছাড়া কিন্তু আমাদের আর বাঁচার পথ নেই। এসব বিকৃত মন মানসিকতা মানুষদের জন্য দরকার হলো দৃষ্টান্তমূলক শাস্তি এবং খুব দ্রুত শাস্তির ব্যবস্থা করা। এটাই হচ্ছে তাদেরকে মানে আমাদের নারীদেরকে বাঁচার জন্য এটাই হচ্ছে সবচেয়ে প্রয়োজন। এবং আমি আশা করি মানে ওদের যেন খুব দ্রুত মানে বিচারের আওতায় আনা হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, যেন এই বিকৃত মন মানসিকতা মানুষগুলো অন্তত বুঝতে পারে যে অপরাধ করার পরিণাম তাদের কি হতে পারে। এছাড়া আসলে আমি আর কোনো মানে পথ দেখতে পাচ্ছি না। জি, চমৎকার বলেছেন। আমরা দেখছি যে একটার পর একটা কিন্তু ঘটনা ঘটেই চলেছে এবং রাষ্ট্রপক্ষও কিন্তু তাদের প্রতিহত করার চেষ্টা অব্যাহত রয়েছে এবং ধরছেও সব ধর্ষকদেরকে এবং বিভিন্ন যারা এইসব অপরাধ কর্মকাণ্ড করে যাচ্ছে তাদের কিন্তু ধরাশায়ী হয়েছে, জেলেও দিচ্ছে, কিন্তু তারপরেও যেন প্রবণতা ক্রমশই বেড়েই চলেছে। এই বিষয়টি আসলে অত্যন্ত দুঃখজনক। আমরা এটিকে বলবো যে অবশ্যই আমাদের নীতিগতভাবে আরো মানবিক হতে হবে, আরো ফ্যামিলিগত শিক্ষা আরো বাড়িয়ে দিতে হবে, তাহলেই হয়তোবা এটা থেকে আমরা মুক্তি পাবো বলে বিশ্বাস রাখছি। তো আমরা আপনি যুক্ত থাকুন আমাদের সাথে, আমরা আবারও আসবো, আপনার সাথে কথা বলবো, আমরা শুনবো করোনাকালীন পুষ্টি সম্পর্কে আপনার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য। তার আগে আমরা একটু যেতে চাই, আমাদের সাথে যুক্ত আছেন বিপ্লব। বিপ্লব, আপনার কাছে যদি আমরা জানতে চাই যে আপনি তো সম্প্রতি করোনা যুদ্ধে জয়ী হয়েছেন, সেই যুদ্ধটার শুরুটা যদি আমরা শুনি যে আপনি কিভাবে বুঝলেন যে আপনি করোনা আক্রান্ত হয়েছেন বা কি উপসর্গ ছিল? ধন্যবাদ জনাব কাউসার। আসলে করোনাকালীন সময়ে আমরা, বিশেষ করে আমি প্রথমে একটু সচেতন থাকলেও আমি আক্রান্ত হওয়ার কিছু আগে একটু অসচেতন হয়ে গেছি। মানে পাবলিক ফাংশন গুলোতে অ্যাটেন্ড করতাম বা মনের মধ্যে একটা মানে আত্মবিশ্বাস ছিল যে আমার, ধরেন আমাদের যে এজে সাধারণত করোনা মনে হবে না বা যাই হোক, মানে মনের মধ্যে একটা আত্মবিশ্বাস, এটাকে আর একটু যদি বলি যে একটু দম্ভ কাজ করতো। এবং আমার পাড়া প্রতিবেশী, আমার এলাকার মানুষ বা আমার আত্মীয় স্বজন আমাকে সচেতন করার, মানে আমাকে বলতো যে তুমি এভাবে দৌড়ঝাঁপ দিচ্ছ, এদিক সেদিক ঘোরাঘুরি করছো, এটা তো মানে ঠিক হচ্ছে না, তুমি একটু সচেতন হও। আসলে ওদের কথাগুলোকে গুরুত্ব দিই নেই। না দেওয়ার পরিপ্রেক্ষিতে আমার, যখন আমি বুঝতে পারলাম যে আমার করোনা, তার থেকে মিনিমাম সম্ভবত 8-10 দিন আগেই আমি আক্রান্ত হয়েছি। তো আমি, আচ্ছা, এটা হলো জুলাই মাসের 22 তারিখ। জুলাই মাসের 22 তারিখ আমি বাসায় এসে আমার ছোট ভাই শেখ আতর রহমান দীপু, তাকে বললাম, মেরে দীপু, আমার কাছে মনে হয় যে একটু কেমন জানি মানে অনুভব হচ্ছে, এমন তো কখনো হয় নাই আর কি। তো সে আবারও যে মানে একসময় হসপিটালের সাথে যুক্ত ছিল, এইসব ব্যাপারে তার খুব এক্সপিরিয়েন্স আছে, এখন অবশ্য গভর্নমেন্ট প্রাইমারি স্কুল টিচার। তো সে আমাকে বললো যে আপনারা একটু ব্যতিক্রম লাগছে, আপনি তাহলে একটু ডাক্তারের সাথে পরামর্শ করেন বা আমি ফোন দিই। আমি বললাম যে না থাক, প্রয়োজন নাই, সমস্যা নেই। তো এটা ওকে আমি বলছি মেবি 22 তারিখ সকালে। কিন্তু এর এক সপ্তাহ থেকে কিন্তু আমার মধ্যে একটু ব্যতিক্রমী অনুভব, মানে মানে আমার সাধারণত আমি কিন্তু মানে ক্লান্তহীন চলাফেরা করি, মানে ক্লান্তি কি জিনিস সেটা আমার মধ্যে তেমন একটা কখনো মানে কাজ করে নাই আর কি। মানে আমি জাস্ট ওইভাবে, হয়তো আমার শরীরের গঠনটা ওই ধরনের। জীবনে প্রথমবারের মতো যে 22 তারিখ আমার কাছে মনে হচ্ছে যেন আমার কাছে একটু ব্যতিক্রমী কেমন জানি অনুভব হচ্ছে। পরে আমি আবার বের হয়ে গেলাম, বের হয়ে সন্ধ্যা আসলাম, আসার পরে আমার কাছে খুব খারাপ লাগতেছিল, আমি এসে হাত মুখ না ধুয়ে শুয়ে পড়লাম। এরপরে ঘরে ওই ছোট ভাই আম্মাকে বলছে, তারপরে বোনদেরকে বলছে যে
ভাইয়া মনে হচ্ছে কিরকম মানে করছে। তো এরপরে ছোট ভাই আমি যখন আসি শুয়ে গেছি, এসে বললো যে যে দাদা আপনার কি কেমন লাগতেছে, নাকি হার্টের সমস্যা বা কি? আমি বললাম যে না, আমি তো আমার কাছে খুব খারাপ লাগতেছে, আমি আসলে বুঝতে পারতেছি না আমার কি হয়েছে। এরপরে সে মনে হয় কিছুটা মানে আমার সিমটম বলতে, উপসর্গ বলতে কি, আমার 7-8 দিন থেকে হালকা হালকা গায়ে জ্বর ছিল, আবার চলে এসেছিল। এই তো আমি মনে করতাম যে খারাপ খারাপ লাগা বলতে কি দুর্বলতা লাগছিল, দুর্বল লাগছিল, শ্বাসকষ্ট থাকতে হবে, হাসি থাকতে হবে, সর্দি থাকতে হবে, তবেই করোনা। হ্যাঁ, মানে ক্রমান্বয়ে আমি আর চলতে পারছিলাম না, আমার বাইকটাও মনে হয় খুব মানে খুব ওজন মনে হয় বেড়ে গেল, মানে খুব খারাপ লাগতেছিল, শরীরের সমস্ত মানে সেলগুলো মনে হয় কাজ করছে না এমন। আচ্ছা, আর কি। তো পরে আমি আমার মনে হচ্ছিল যে আমি মনে আনছি যে আমার কোনো করোনা হলো কিনা। পরে ভাবলাম যে না, করোনা তো আমার কাশি হতে হবে, মানে খুব প্রচন্ড কাশি হতে হবে, তারপর আমার সর্দি থাকতে হবে, হাসি থাকতে হবে, এই ধরনের মানে, কারণ যেভাবে দেখতাম বুঝতাম পত্র পত্রিকায় মিডিয়াতে যে এগুলো হলে করোনা, আমার তো এগুলো কি, এগুলো সামান্য জাস্ট জ্বর আসছে যাচ্ছে, আর সামান্য কাশ, একটু হালকা কাশ, এটা নিশ্চয় করোনা না। তো হয়তো ঠান্ডা ঠান্ডা লাগছে এই ধরনের মনের ভিতরে, এই ধরনের। আর আমার তো করোনা হবে না, কারণ আমি রাতে খাওয়ার পরে বিগত 3 বছর থেকে খাওয়ার পর আমি এলাচ খাচ্ছি, তারপরে লবঙ্গ খাচ্ছি দুপুর এবং রাত্রে। আমি এটা আমার মানে রুটিন। কালো জিরা খাচ্ছি, তারপরে আমার এই 3 বছর থেকে ধরেন আমার এই মধু, এসবগুলো আমি ব্যবহার করি সবসময়। এটা আমার রং চা ছাড়া আমি খাই না। তো আমি ভাবলাম যে আমি এগুলো খাওয়ার পরে যদি করোনা হয়, এটা হবে না এই ধরনের। এরপরে ছোট ভাই আমাকে ইয়ে করলো, মানে আমার মধ্যে আসলে অতি আত্মবিশ্বাস এবং দম্ভটাই আমার ক্ষতির কারণ হয়ে যায় আর কি। পরে আমি একটা পর্যায়ে রাতে যখন 7টা-8টা বাজতেছিল, আমি আর খাট থেকে মানে ওয়াশরুমে যাব, যেতে পারছি না। পরে তো কি করবো, এটা তো মানে সাথে সাথে আমাদের যে নোয়াখালীর স্বাধীনতা চিকিৎসক পরিষদের যিনি প্রেসিডেন্ট ডক্টর ফজলে আলাহি, উনি আসলে আমাদের নোয়াখালীর অলংকার, খুবই ভালো মানুষ, এই কিডনি বিশেষজ্ঞ। উনাকে ফোন দিলাম, বললাম যে ভাই আপনার আমার খুব সম্পর্কিত পরিচিত ভাই, আমার কাছে এমন লাগতেছে এখন, আমি তো বুঝতেছি না, মানে আমি খাট থেকে নামতে পারতেছি না। তো ভাইয়া বললো যে তুমি কি, তোমার কি সমস্যা? তো আমি বললাম যে এই ব্যাপার। তো বললো যে তুমি তাহলে টেস্ট করাও। আমি বললাম যে ভাইয়া আমার তো এরকম কোনো কিছু নাই, জাস্ট হালকা কাশ, আর এখন জ্বর টর নাই, কালকে ছিল এখন আর নাই। বললো যে কথা বেশি বলিও না, যেটা বলছি সেটা করো। পরে নোয়াখালী পৌরসভার টিমকে বললো, পরের দিন সকালবেলা ওই যে তাহেরা ম্যাডাম উনি আসলেন, আসে আমার স্যাম্পলটা নিলেন। কিন্তু পরের দিন সকালে উনি এটা নিছেন, কিন্তু ওই দিন রাত্রেই এই এলআই সাহেব আমাকে পরামর্শ দিলেন যে তুমি সারা রাত্র ভাপ নিবা, ইয়ে করবে এইগুলা। তো পরে আমি একটা মানে এরপর এখন আমি ভয় পেয়ে গেছি। আমি মানে আত্মবিশ্বাস ছিল, কিন্তু এখন টোটাল বিষয়টা বিপরীত হয়ে গেছে। আমি সারা রাত্র বসেছিলাম, ইলেকট্রিক কেটলি মুখের কাছে নিয়ে আমি কন্টিনিউ ভাপ দেওয়ার এক পর্যায়ে আমার কণ্ঠস্বরের টিস্যু ক্ষতিগ্রস্ত হয়ে যায়, আমি কথা বলতে পারতেছিলাম না। তো পরের দিন সকালে পৌরসভা যারা আসলো, এসে আমার স্যাম্পলটা নিল, তখন আমার অবস্থা খুবই খারাপ। ইতিমধ্যে আমাকে সকাল থেকে আমার ট্রিটমেন্ট, ওই ওষুধ মানে জ্বর কাশ সর্দির যে সমস্ত ওষুধগুলা, এগুলো আমি খাচ্ছি। আমাকে সকাল থেকে ছোট ভাই যাইয়া ওষুধগুলো নিয়ে আসছে ডাক্তারের সাথে পরামর্শ করে। বিকেল বেলা আমি রিপোর্টটা, আমাকে বিকেল বেলায় আমার রিপোর্টটা দিয়ে দিছে, বলে যে পজিটিভ। তো এটা হওয়ার সাথে সাথে আমি এমন একটা অবস্থা যে আমি অ্যাম্বুলেন্সে উঠবো, এই শক্তিটা আমার মধ্যে ছিল না। আমি সাথে সাথে আর কাউকে মানে ফ্যামিলির কাউকে, আমাকেও জানাই নাই, জাস্ট ছোট ভাইকে বললাম যে এই প্রেক্ষাপট। তারপরে অ্যাম্বুলেন্স আসলো, আমি আমাদের নোয়াখালীর যে অস্থায়ী কোভিড হসপিটাল স্টেডিয়াম, নোয়াখালী শহীদবুলি স্টেডিয়াম, আমি ওখানে চলে আসছি। তো আসার পরে এরপরে আমি ওখানে আমার ট্রিটমেন্ট। তবে আমি আসলে কি বলবো, আমার হয়তো ভাগ্য ভালো, অথবা সকলের সাথে সুসম্পর্ক, যেটাই হোক, সাধারণত আমাদের একটা নেগেটিভ ধারণা থাকে যে হসপিটালের প্রতি, যেগুলো গভর্নমেন্ট, এটাকে আমরা অনেক পয়সাখানা বলি, বা এটা আসলে একেবারে যে মিথ্যা সেটাও না।
কিন্তু যার সাথে সাথে মোটামুটি আমি ট্রিটমেন্ট পাইছি। আমাকে এই কার্ডিনাস নাভিতে টোটাল 16টা ইনজেকশন দেয়। এর মধ্যে যাওয়ার সাথে সাথে আমাকে মানে খুব ভালোভাবে তদারকি করেন। কার্ডিনেক্স ইনজেকশনটা দিল, আর আইআরভিএ নামের একটা ট্যাবলেট, এটা আমি 70টা মানে সেবন করছি। তো একটা আচ্ছা, আমরা 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 আসছি আপনার কাছে। কি কি ওষুধ খেয়েছেন এই দুইটাই আমার। বিপ্লব, আমরা আসবো আপনার কাছে ওষুধ সম্পর্কে জানতে। আমরা বুঝতে পেরেছি যে চমৎকার করে আপনি বলেছেন যে কিভাবে আপনি এফেক্ট হলেন এবং হসপিটালে গিয়েছেন, এবং হসপিটালিটিটা সম্পর্কে আমরা একটু পরে জানবো। তার আগে আমরা একটু ঘুরে আসতে চাই। আমাদের সাথে যুক্ত আছেন পুষ্টিবিদ শম্পার সাথে আমরা একটু শুনবো যে এই করোনা কালে পুষ্টিটা কি কি মেনু থাকা দরকার এবং খাবার তালিকায় কি কি থাকা দরকার এই করোনার মুহূর্তে। ধন্যবাদ। করোনার এই সময় আসলে আমাদেরকে খাবারটার দিকে একটু মনোযোগ দিতে হবে, যেহেতু এখন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার বাড়াতে হবে। তো এই ক্ষেত্রে আমরা খাবার তালিকায় মানে খাবারের সবগুলো উপাদানই আমরা রাখবো। সেটা আপনি যে একটা মানুষ যে আমরা আমাদের যে নিয়মে বাঙালির যে ভাত খাই, ভাত রুটি এগুলো থাকবে, মাছ মাংস এগুলা প্রত্যেক বেলায় থাকবে। যে মাছ মাংস নিতে না পারবে একটা ডিম নিতে পারে। তারপর হচ্ছে শাকসবজি খাবারের মধ্যে থাকতে হবে, মানে 30 গ্রাম অন্তত 35 গ্রাম ফাইবার জাতীয় খাবারগুলো থাকতে হবে। তারপর হচ্ছে ফল, ডেইলি একটা দেশীয় যে কোনো ফল না হলে লেবু রাখতে হবে খাবারে, এবং দুধ জাতীয় খাবার, সেটা কেউ দুধে কারো অ্যালার্জি থাকলে ছানা পনির এই জাতীয় আইটেম গুলো রাখতে হবে। আমরা যদি খাবারে কয়টা আইটেম রাখি তাহলে কিন্তু আমরা মানে আমরা রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য যে কথাগুলো বলি যে ভিটামিন সি, জিঙ্ক, সেলেনিয়াম, তারপর ভিটামিন এ, আমরা কিন্তু এগুলো সবগুলোই আমরা কিন্তু পেয়ে যাব যদি আমরা এইভাবে খাবারটা রাখি। মানে প্রত্যেকটা আমি যে নামগুলো বললাম সেগুলো যদি আমাদের খাবারে থাকে, এবং আমরা যদি যদি খিচুড়ি করে খেতে পারি, যাদের মাছ মাংস খাওয়ার সামর্থ্য নেই তারা যদি একটু চাল ডাল মিলিয়ে খিচুড়ি করে খায়, সেটা তাদের ফার্স্ট ক্লাস প্রোটিন বা মাছ মাংসের সমান প্রোটিন কিন্তু দিচ্ছে। এই সময় আমাদের প্রোটিনের চাহিদাটা একটু বাড়াতে হবে, এবং আমরা একটা ব্যালেন্স ডায়েটে সুষম খাবারে যাব, তখন কিন্তু আমরা যেমন সবগুলো ভিটামিন পেয়ে যাব, তেমনি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা অটোমেটিক বেড়ে যাবে। সেই সাথে আমাদের কিন্তু রোদে থাকতে হবে 10 থেকে 15 মিনিট। যদিও খাবারের সাথে মনে হতে পারে রোদটা কি, রোদে কিন্তু ভিটামিন ডি কিন্তু আমরা খাবারের মাধ্যমে পাই মাত্র 20%, আর আমরা রোদ থেকে আমাদের শরীরে তৈরি হচ্ছে 80%। তো আমরা রোদ থেকে ভিটামিন ডিটা নিব, এবং ভিটামিন ডিটা এই জন্য দরকার, আমি যে দুধটা খাবো বা ক্যালসিয়ামটা, সেই ক্যালসিয়ামটা অ্যাবজর্পশনের জন্য ভিটামিন ডি দরকার। এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতেও কিন্তু ভিটামিন ডি আমাদের শরীরে প্রচন্ড দরকার, এবং আর সেই সাথে কিন্তু ঘুমটা আরো দরকার। আমি বলবো যে অন্তত 6 থেকে 8 ঘন্টা একটা মানুষকে ঘুমাতে হবে। যদি কম ঘুম হয় আপনার কি মানে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু খুব দুর্বল হয়ে যাবে। এবং প্রত্যেকদিন কিন্তু এই সময় খাবারের সাথে আরেকটা কাজ হচ্ছে একটু এক্সারসাইজ করা, একটু 10-15 মিনিট হাঁটা, অথবা ঘরের মধ্যে একটু বারান্দায় ইয়োগা করা, বা যে কোনো একটা এক্সারসাইজ যদি 10 থেকে 15 মিনিট করে, আমার মনে হয় এই করোনার সময় সুস্থ থাকবে। এবং এই সময়ে কিন্তু মানে বাজে যে খাবারগুলা, বাইরের খাবারগুলা, অনেকে এই সময় মানে একটু আমাদের পরিবেশ স্বাভাবিক হয়ে যাওয়াতে বেশ মানে ফাস্টফুড খাওয়া আরম্ভ করে দিয়েছে, বা হোম ডেলিভারি নিয়ে খাচ্ছে, কিন্তু এটা আসলে ঠিক না। আমাদের করোনা কিন্তু এখনো চলে যায়নি। হ্যাঁ, মানে আশেপাশে এখন কিন্তু প্রচুর আক্রান্ত হচ্ছে। আমরা এই ফাস্টফুড খাওয়া থেকে বিরত থাকি, বাইরের খাবারগুলো থেকে বিরত থাকি, জাঙ্ক ফুড থেকে বিরত থাকি, তেলে ভাজা খাবারগুলো থেকে বিরত থাকতে হবে। এবং আমাদের এই সময় একটু আমরা যদি চিনি মিষ্টি জাতীয় খাবারগুলা অ্যাভয়েড করে চলতে হবে, কার্বোহাইড্রেট এই সময় কম খেতে হবে, এই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে কিন্তু এই সময় আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশ ভালো থাকবে আশা করি। চমৎকার করে বলেছেন আপনি। আসলে আমরাও মনে করি যে এই খাবার তালিকা আমরা রাখবো, এবং তাহলেই হয়তো আমরা এই করোনা প্রতিরোধে এগিয়ে যাব। আমাদের সাথে যুক্ত থাকুন। আমরা আবারও একটু চলে যেতে চাই বিপ্লব সাহেবের কাছে। বিপ্লব, আপনি বলছিলেন যে করোনা পজিটিভ হওয়ার পর যে পদক্ষেপটা নিয়েছেন, আপনি হসপিটালে অ্যাডমিট হয়েছেন এবং সেখানকার হসপিটালিটি সম্পর্কে বলছিলেন। জি, আমরা জানি যে হসপিটালে কিছু হসপিটালে
অব্যবস্থাপনা হয়েছে আমরা শুনেছি, এবং আপনি বলছিলেন যে পজিটিভ কথাগুলো, সেই কথাগুলো আবার একটু শুনতে যাচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ কাউসার ভাই। আমাকে যখন হসপিটালে নেওয়ার সাথে সাথে তখন আমার অবস্থাটা একেবারে মুমূর্ষ, মানে আমার তখন মানে দাঁড়ানোর বসার মানে ক্রমান্বয়ে আমি কিন্তু নিস্তেজ হয়ে যাচ্ছিলাম। তো আমাকে যাই হোক এই যে হ্যাঁ হ্যাঁ অস্থায়ী হসপিটাল আমাদের নোয়াখালী শহীদুল স্টেডিয়াম, ওইখানে করোনা হসপিটাল ওইটা প্রস্তুত করা হয়। তো আমাকে সিটে দেওয়ার সাথে সাথে আমাকে অক্সিজেন দিয়ে দেওয়া হয়। তো একটা বিষয় দেখলাম কি ওইখানে যে অন্য রোগীদের সাথে কি হয় বা কি হচ্ছে জানি না, তবে আমার সাথে যে ব্যবহারটা হলো সেটা হলো যে এই ওয়ার্ড বয় এবং ডাক্তার এবং হসপিটালের যারা ওইখানে দায়িত্বরত ছিলেন, ওদের যে আন্তরিকতাটা এবং ওদের যে যেটা আসলে মানে কি বলবো, আমি ভাষা প্রকাশ করার মতো মানে আমার ভাষা খুঁজে পাচ্ছি না, মানে এত আন্তরিক, মনে হয় আমার পরিবারের মতো এই ধরনের। কিন্তু সচরাচর এটা কিন্তু গভর্নমেন্ট, বাট সচরাচর গভর্নমেন্ট হসপিটাল গুলোতে কিন্তু এই ধরনের একদম আয়াবুয়া থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত এই ধরনের আচরণ পাওয়া যায় না। প্রাইভেট হসপিটাল ভিন্ন, কিন্তু এখানে টোটাল মানে আমার জীবনের একটা অভিজ্ঞতা হলো যে ওরা অক্সিজেন দিয়ে দিচ্ছে বা আন্তরিকতা দেখাচ্ছে, বা আমার কিন্তু তখন হুঁশ ছিল, আমাকে যখন অক্সিজেনটা দিচ্ছে বা ইনজেকশন দিচ্ছে বা ওষুধ, আমার কিন্তু হুঁশ ছিল তখন, কিন্তু আমার মানে কথা বলার মতো ওই প্রেক্ষাপট ছিল না। তো একাধারে আমি কয়েকদিনে আমি অক্সিজেন অবস্থায় ছিলাম। তো এতে ধরেন আমাকে যে ওষুধটা দেওয়া হলো, এই বিশেষ করে যে নাভিতে কার্ডিনেন্স ইনজেকশনটা আর আইআরবি একটা ট্যাবলেট, আইআরবি ট্যাবলেটটা একসাথে রাত্রে আমাকে 8টা খাওয়াই দেওয়া হয়েছে। 8টা খাওয়াই দিয়েছে রাতে, পরের দিন সকাল 8টা, এর পরদিন থেকে আবার 3টা করে প্রতিদিন খেলাম। আর এছাড়াও হসপিটালে অন্যান্য বিভিন্ন ধরনের যে ট্যাবলেট মানে নাপা, তারপরে কাশের সিরাপ, তারপরে এই ধরনের টোটাল আমি প্রতিদিন 27-28টার মতো ট্যাবলেট সেবন করতাম। এটা 15 দিন পর্যন্ত, 27টা নেই, সকালে 8টা, হয়তো দুপুরে 6টা, এভাবে রাত্রে 9টা, এভাবে আমি প্রতিদিন 25টার উপরে ট্যাবলেট আমি সেবন করতাম। পরে 7 দিন, এক সপ্তাহ পরে মোটামুটি আমার আর মানে মোটামুটি আমি ইমপ্রুভ হচ্ছি, এটি বোঝা যাচ্ছিল আর কি। প্রায় 7 দিন পর্যন্ত আপনি মুমূর্ষ অবস্থায় যুদ্ধ করে গিয়েছেন সেই হসপিটালে। তো সেখানে খাবার দাবার মেনুটা কি ওখান থেকে দেওয়া হয়েছিল না বাড়ি থেকে আপনি নিয়ে গেছে আপনার পরিবারের লোক? হ্যাঁ, খাবার দাবারের যে বিষয়টা, ওইখানে খাবারের মানে চমৎকার ব্যবস্থা ছিল। তারপরেও বা অনেক রুগীরা বাড়ি থেকেও নেয়, আমারও বাড়ি থেকে খাবার দেওয়া হয়, বাড়ি থেকেও নিশ্চয়ই। ওইখানেও মানে সকালবেলা ধরেন রুটি, ভাজি, ডিম, আপেল সকালের নাস্তায়, এই 4টা আইটেম। আর দুপুরে ভাত, সবজি, কখনো মাছ, কখনো মাংস। আর দুপুরে যদি মাংস দেয় তাহলে রাত্রে মাছ, আবার রাত্রে মাংস দিলে দুপুরে মাছ। এইভাবে খাওয়ার মানটা ভালো ছিল, 3 বেলা খাওয়ার খুবই চমৎকার। মানে সব মিলিয়ে খাবার কি রুচি ছিল তখন? আপনার রুচি ছিল? না, এখানে রুচি ছিল বলতে মানে আমি তো খাওয়া খেতে পারতাম না। মানে প্রথম কয়েকদিন মানে আমি যখন ঘরে মুমূর্ষ হয়ে যাই, যেদিন আমি চলতে মানে ওয়াশরুমে যেতে পারছিলাম না খাট থেকে নেমে, এর আগের দিন থেকে মানে আগের দিনে আমার কাছে আমার ছোট ভাইয়ের ওয়াইফ, সে রান্না টান্না করে, মানে আমি তাকে মনে মনে খুব বকছিলাম। আমি ওরা বলতেছিলাম যে কি তরকারিতে কি হলুদ মরিচ বেশি দিয়ে কম হয় মনে হয়, বা মানে আপনার ওই সময়টা কি ওরা আমি তাকে বলতেছি আর কি উদারময় হয়েছিল, খাওয়ার মনে যে কি রান্না টান্না করা, পাতলা পায়খানার মতো হয়েছিল, এই সিমটমটা প্রথম দেখা দিয়েছিল? না, আমি একদম মুমূর্ষ হওয়ার 1-2 দিন আগের কথা বলছি আর কি, আমি ঘরে যখন ছিলাম আর কি। ওই সময় ছোট ভাইয়ের বউকে মানে বকাঝকা করতেছিলাম যে কি রান্না করো টরো। এরপরে ক্রমান্বয়ে যখন সময় যায় তখন আমি খাবার খেতাম। তো এই খাবারটা
শুধুমাত্র আমি রং চাটা বুঝতে পারতাম যেটা গরম, আর অন্যান্য খাবার যেগুলা এগুলো যেন আমি লেবুর রস খেতাম, লেবুর গরম পানি দিয়ে লেবুর রস, এগুলো আমার মেনুতে ছিল। তার মালটা, তারপরে এগুলো আমি ধরেন টক মিষ্টি ঝাল, মানে এটা মনে হয় এই জিনিসগুলো মানে মানে পানির কাছাকাছি, মানে ফানি যেমন এমন একটা অনুভূতি হইতো না, মানে তেমন একটা। আর খাওয়া দাওয়া গুলো তো আসলে প্রথম প্রথম তো তেমন একটা খেতে পারতাম না, যতটুকু খাইতাম মানে সুস্বাদু তো ছিলই না, সেটা যাই হোক যতটা সুস্বাদু ছিলই না। আর মুখে খাচ্ছি এই ধরনের বোঝা যাচ্ছে আর কি, কিন্তু ওই ধরনের টোটাল স্বাদ গন্ধ এই জিনিসগুলো টোটাল একদম মানে ব্যতিক্রমী। জি, আমরা বুঝতে পেরেছি, অসংখ্য ধন্যবাদ। আপনি যুক্ত বুঝে যায় অল্প অল্প হালকা, মানে জি জি, অসংখ্য ধন্যবাদ বিপ্লব, আপনি যুক্ত থাকুন, আমরা আবার আসবো আপনার কাছে। আমরা আবার একটু চলে যেতে চাই পুষ্টিবিদ শম্পার কাছে। শম্পা, আপনি শুনছেন আমাদেরকে, আমরা যদি এবার জানতে চাই যে করোনার এই যে পরবর্তী যে ডায়েটিং টা হওয়া উচিত, সেই বিষয়টা যদি একটু আপনি বিস্তারিত বলতেন আমাদের দর্শকদের জন্য। করোনা থেকে সুস্থ হয়ে যাওয়ার পর? জি জি, সুস্থ হয়ে যাওয়ার পর পরবর্তী ডায়েট কেমন হওয়া উচিত আর কি। ধন্যবাদ। করোনা পরবর্তীতে দেখা যায় যে শরীরটা খুব দুর্বল লাগে, মানে খুব কাজ করতে ইচ্ছা করে না, শরীরটা তখনও বেশ দুর্বল থাকে। এই সময় কিন্তু হাই প্রোটিন খেতে হবে। হাই প্রোটিন মানে কিন্তু মাছ, মাংস, দুধ, ডিম, এগুলো খেতে হবে প্রায় 1.2 বা 1.5 গ্রাম পার কেজি বডি ওয়েট, মানে প্রত্যেক কেজির জন্য 1.2 থেকে 1.5 গ্রাম প্রোটিন খেতে হবে। তো এক্ষেত্রে যা মাছ, মাংস, দুধ, ডিম তো বললাম, সেক্ষেত্রে একটা ডিম আস্ত এবং বাকি যদি 3টা ডিমের বা 2টা ডিমের সাদা অংশ ডেইলি খেতে পারে, এবং মাছ মাংস সাথে থাকলো এবং দুধটা থাকলো, এইদিকে খেয়াল রাখতে হবে। আর হচ্ছে যারা ওই যে বললাম, আগেও বলেছি যে মাছ, মাংস, দুধ, ডিম যদি কেউ অ্যাফোর্ড করতে না পারে, সেক্ষেত্রে খিচুড়ি করে খেতে পারে, সেটা ভালো। আর হচ্ছে অবশ্যই জাঙ্ক ফুড এই সময় এড়িয়ে চলতে হবে। বাইরের কোনো খাবার, প্রিজারভেটিভ দেওয়া খাবার, আর্টিফিশিয়াল কালার দেওয়া খাবার, মিষ্টি খাবার, এগুলো বাদ দিয়ে দিতে হবে। এবং প্রোটিনের পরিমাণটা যেন বেশি থাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং প্রত্যেকদিন 1টা বা 2টা ফল খেতে হবে, এবং দুধ জাতীয় একটা আইটেম খাবারে রাখতে হবে। এবং যদি সে এই সময় অবশ্যই একটু রুচিটাও তেমন থাকে না, সে যদি খাবারগুলো একটু ছোট ছোট করে ভাগ করে খায়, এবং আসলে মানসিক শক্তিটি আসলে বড় শক্তি, কিন্তু ওকে ভাবতে হবে আমাকে এখন সুস্থ হতে হবে, আমাকে খেতে হবে, এই জিনিসটাই হচ্ছে আসল কথা। অল্প অল্প করে ক্যালোরি বহুল খাবার গুলোও খাবে, আজে বাজে খাবার না। যখনই খাবে তখন সেটা যেন খুব হাই ক্যালোরি থাকে, হাই প্রোটিন থাকে, এই চিন্তা করে খাবে। যেমন স্যুপ খেতে পারে, স্যুপের মধ্যে যদি 2টা ডিমের সাদা অংশ দিয়ে দেয়, একটা হাই প্রোটিন ডায়েট হয়ে গেল। ভাতটা একটু জাউ করে, যদি এভাবে খেতে না ইচ্ছা করে, জাউ করে মাছটা মিশিয়ে একটু ডাল মিশিয়ে চামচ দিয়ে মানে গিলে ফেললো, স্বাদ না লাগে, এরকম করে কিছুক্ষণ পর পর কিন্তু উনি খেতে পারে। এবং অবশ্যই এটাই মনে রাখতে হবে যে হাই প্রোটিনটা খেতে হবে এই সময়। জি জি, অসংখ্য ধন্যবাদ। আমরা শুনলাম দর্শক, হাই প্রোটিন অবশ্যই থাকতে হবে। যখন করোনা থেকে আপনি মুক্তি পাবেন, তখন আপনার খাবার মেনুতে অবশ্যই হাই প্রোটিন থাকা জরুরি, আমাদের পুষ্টিবিদ বললেন। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে আসব। তার আগে আমরা আরো কিছু তথ্য জানতে চাই। আমাদের সাথে যুক্ত আছেন করোনা যোদ্ধা জয়ী মিজানুর রহমান বিপ্লব। আপনার কাছে আবারও আমরা জানতে চাইবো যে কতদিন পরে করোনা আপনার নেগেটিভ এসেছিল, এবং সেই নেগেটিভ আসার পরে আপনার অনুভূতিটা কি ছিল, সেটা আমরা একটু শুনবো। এবং তারপরে আপনি কি কি স্টেপ গ্রহণ করেছেন আপনার শারীরিক সুস্থতার জন্য। আচ্ছা, আমি প্রায় 1 মাসের মতো হসপিটালে ছিলাম, প্রায় 27-28 দিনের মতো আমি হসপিটালে ছিলাম। আমার এই 10-12 দিন পর পরে আমার টেস্ট করানো হয়। আমার সর্বমোট 3বার পর্যন্ত আমার পজিটিভ আসে, 3 টাইমস। মানে আমার 1 মাস পর্যন্ত জাস্ট আমার পজিটিভ, পরে তারপরে যে আমার নেগেটিভ হয় আর কি 1 মাস পরে, মানে 1 মাস লেগে যায়। এর মধ্যে 3বার পর্যন্ত পজিটিভ হওয়ার পরে আমার মানে এটার ব্যতিক্রমী আসলে, মানে দ্বিতীয়বার হওয়ার পরে আসলে সাধারণত মানে অনেকেই ভাবে যে আর হয়তো রিকভারি হবে না। তো
তো আমার অবস্থাটাও আসলে বলা যায়, আমার প্রেক্ষাপটটা যেটা হয়েছে, আমি আসলে পাক রব্বুল আলামিনের অশেষ কৃপায়, করুণায় আসলে আমি বোনাস টাইম আছি, এখন কথা বলছি আপনাদের সামনে। তো আমি আসলে ওই যে মুমূর্ষু অবস্থা যখন ছিলাম, একটা পর্যায়ে আমাকে মানে ঢাকা নেওয়ার ব্যাপারেও একটা প্ল্যান ছিল। আমার আরেক বড় ভাই এই কানাডা প্রবাসী আবুল কালাম, উনি আমাকে ডাক্তার সাহেব আলাপ করছেন, ছোট ভাই সহ, যে এখানে আমার ট্রিটমেন্ট হবে না, শেষ চেষ্টা বা কিভাবে কি করা যায় এটা। তো পরে আমাদের এখানকার ডাক্তার সাহেব, বিশেষ করে ডাক্তার সাহেবরা খুব আন্তরিক ছিলেন, ওনারা অবধি দিয়েছেন যে আরো 2-1 দিন দেখেন, যদি ইমপ্রুভ না হয় আর ঢাকা নিয়েও বা কি হবে, ওইখানে ভর্তির ঝামেলা এসে, তার চেয়ে বরং এখানে ভালো করে ট্রিটমেন্ট, কারণ ট্রিটমেন্ট তো একই জিনিস, ঢাকা নিলে যে হ্যাঁ এখানে নিলে তো ওইখানে ব্যতিক্রম কোনো কিছু হবে না, বিদেশে নিলেও ব্যতিক্রম কোনো কিছু হবে না, কারণ এটা কোনো ওষুধ নেই এর কি। তো পরে একটা পর্যায়ে সবাই আমাকে, এই ফাঁকে আমি আবার আমার কিছু দেনা ছিলাম, সবাইকে দেনা টেনে দিয়ে সবাইকে মোটামুটি মাপটাপ চেয়ে নিচ্ছি, মানে কথা বলতে কষ্ট হইতো, তারপরও টুকটাক ই করে নিচ্ছি। মানে আমার মধ্যে অনুভূতি যাচ্ছে যে আমি হয়তো আর রিকভারি হব না। সেকেন্ড টাইম যখন পজিটিভ হয়ে যায়, তো পরে আর আমার শরীর অবস্থাটা এমন ছিল যে আমি মানে কথা বলতে আমার কষ্ট হতো হয়। হওয়ার পরে এরপর আমি হসপিটালে থাকছি, পাক রব্বুল আলামিনকে ডাকছি। এরপরে আমি মানে নামাজ পড়ার, আমি অবশ্য নামাজ পড়ার চেষ্টা করছি, বসে বসে পড়তাম, শুয়ে শুয়ে 5 ওয়াক্ত নামাজ আমি মানে প্রথম যে কয়েকদিন আমি পড়তে পারি নাই, আমি 5 ওয়াক্ত নামাজটা আমি কাজে হলো আমি পড়ে নিচ্ছি শুয়ে শুয়ে বসে বসে। আর আল্লাহর অশেষ কৃপা এবং করুণা বলা যায় যে আমি যে রিকভারি হয়েছি, এটা আমার মানে অনলাইন বা ফেসবুকে আমার সামাজিক, রাজনৈতিক, পারিবারিক যত মানুষ, আমার নোয়াখালীর মানুষ যারা বা যারা বাইরে আছেন, সবাই আমার জন্য অনেক দোয়া করছেন। আমার এলাকার আসলে তো কেমন লাগলো নেগেটিভ আসার পরে? আমার এলাকার যে আমার অঞ্চলের ম্যাক্সিমাম মসজিদ গুলোতে আমার জন্য দোয়া পড়ানো হয়েছে। আমার তো কেমন অনুভূতিটা কেমন ছিল, মানে অনুসারে আপনি জীবন এই ঘটনাগুলো আসলে আমি সবার কাছে কিন্তু মাপতে। হ্যালো, অনুভূতিটা কি ছিল যখন আপনি রিকভার হলেন? আমাকে শুনতে পাচ্ছেন আপনি বিপ্লব? আমাকে আমি রিকভারি হওয়ার পরে আমি আপনাকে শুনতে পাচ্ছি। তো আমি আসলে ওই যখন আমার জন্য সবাই দোয়া করছে বা সবাই দেখতেছি, তখন আমার মধ্যে বেঁচে থাকার আর একটু স্বাদ জাগে যে না, আমি হয়তো বেঁচে যাব। সবাই আমার জন্য যেভাবে দোয়া করছে বা অনলাইন খুললেই দেখতে পাচ্ছি, সবাই দিচ্ছে, খবর পাচ্ছি। তো এরপরে এই অবস্থায় মনে হয় যেন এই জিনিসগুলো কিন্তু আমাকে সুস্থ করার জন্য আমার একটা বিশাল একটা সাপোর্ট ছিল। হ্যাঁ, মানে আমার মধ্যে টোটাল, আমি কিন্তু মোরালি টোটাল মোটামুটি কনফার্ম ছিলাম যে আমি হয়তো রিকভারি হব না, কারণ হ্যাঁ তখন পর্যন্ত 7.5 লক্ষ মানুষ আর পৃথিবীতে মারা যায়। তো আনুষঙ্গিক আমার পারিপার্শ্বিক এই সমস্ত ঘটনাবলীগুলা আমার কাছে অনুপ্রেরণা জাগে। তখন আমার কাছে মনে হচ্ছে যেন আমি ব্রেনে একটু শক্তি পাচ্ছি, একটু শক্তি পাচ্ছি। এরপরে এই অবস্থায় আর কয়েকদিন পরে আবার আমাকে করোনা টেস্ট করানো হয়। টেস্ট করানোর পরে ওই দিন বিকেলে আবার আমার নেগেটিভ আসছে। তো নেগেটিভ হওয়ার সাথে সাথে আমি প্রথমে আমার পাক রব্বুল আলামিন, যিনি আমার মালিক, আমি আসলে তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ আসলে আমার যে প্রেক্ষাপটটা ছিল, আমি যে রিকভারি হব, আমি আসলে এটা আমার মধ্যে আমি কনফার্ম হয়ে গেছি। এবং আমি চিন্তা করছি আমার মাটিটা কোথায় হবে। আমার ঘরের সামনে আমার বাবার কবর আর আমার মায়ের কবর, একটা জায়গা আছে, জায়গা রাখা আছে, ওইটা আমি পাকা করছি। কিন্তু ওইখানে তো আমার জায়গা হবে না। আমার বাড়ির পিছনে পুকুর পাড়ে, ওইখানে আমাদের অনেক জায়গা। আমি মনে মনে ভাবছি যে আমার মাটিটা ওইখানে হইলে ভালো হবে, ছোট ভাইকে বলবো, মানে এই ধরনের মনের মধ্যে অনেক বিষয়। যাই হোক,
আমি প্রথমে আমার রাব্বুল আলামিনকে আমি স্মরণ করি, তারপরে আমি আমার মানে মাকে স্মরণ করি, কারণ আল্লাহর পরে আমার মা যিনি আমাকে এখনো আমাকে সেবা দিয়ে যাচ্ছেন। এই যে আমি এখনো কিন্তু আমি অসুস্থ, সত্য কথা যেটা, জি এক সপ্তাহ আগেও আমি যখন আমার জোরে একটু ইয়ে করলে আমার ওই যে একটু রক্তের মতো মানে একটু লাল ইয়ে হয়, ছোট বেশি তালাপ করছি, হয়তো আগামী সপ্তাহে ঢাকা যাব, ভালো করে চেক আপ করবো আর কি। আমার মা এখনো রাত্রে আমার দুধ এবং সিদ্ধ ডিম এটা আমাকে খেতে হবে আর কি। তো আমাকে হসপিটালে আমার মা 80 এজ, অনেক বয়স, তো এরই মাঝে আমার মা আমাকে আমার খেয়াল রাখতেন, বিশেষ করে যে আমার এই হসপিটালে আমাকে দুধ পাঠিয়ে দিতেন ফ্লাক্সে করে, এবং এমন ভাবে দুধ তো আর বেশি সময় থাকে না, অনেক বড় ফ্লাক্সে উনি 1 কেজি দুধ 2 কেজি দুধ পাঠিয়ে দিতেন জাল দিয়ে। তো অনেক সময় দুধগুলো নষ্ট হয়ে যেত, আমি তো খেতে পারতাম না ঠিক মতো আর কি। তো আসলে জীবনের মানে বেঁচে আছি, বেঁচে থাকার ব্যাপারটা বা এই মানে মৃত্যুর কাছাকাছি গিয়ে আমি মানে গিয়ে আমি এই যে ফিরে আসলাম, তো আমার কাছে মনে হয়েছে যে এই পৃথিবীতে আসলে যেখানে ডাক্তাররা বা অন্যান্য যারা সবাই ওদের কাছ থেকে আমি মোরালি, ওরা আমাকে খুব আন্তরিক ছিল, খুব আচার আচরণ সেবাগত ভাবে খুব মানসম্মত। বিশেষ করে আমার ওই যে ফজলে আলাহি ডাক্তার, তার কথা আমি কি বলবো, তো উনি অত্যন্ত আন্তরিক ছিলেন, হয়তো উনার ক্ষমতা ছিলেন, প্রভাব ছিলেন, সব দিক কিছু মিলিয়ে উনি ছিলেন একজন সাদা মনের মানুষ। উনার আন্তরিকতা এবং উৎসাহ, প্রতিদিন আমাকে একটাবার ফোন দিতেন, হ্যাঁ বিপ্লব আরে চিন্তা করি না, কোনো সমস্যা নাই। উনি যখন বলতো তখন আমি আমার কাছে বেঁচে থাকার স্বাদ জাগতো, আমার কাছে মনে হয় যে না আমি মনে হয় বাঁচবো, উনি ডাক্তার যেহেতু বলছে স্বাদ জাগতো যে না আমি মনে হয় বেঁচে যাবো হয়তোবা আর কি। তো এই মানুষগুলা, যে মানুষগুলো আমাকে অনুপ্রেরণা দিয়ে, আমাকে ফেসবুকে আমার আপলোড দিয়ে, মেসেঞ্জারে, মোবাইলে, তারপরে আমার জন্য বিভিন্ন মসজিদে দোয়া পড়িয়ে বা রোজা রেখে পূজা দিয়ে উপোস থেকে এই যারা আমার জন্য দোয়া করছেন, আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। মূলত তাদের উৎসাহ উদ্দীপনা, তাদের এই ব্যবহারের কারণে কিন্তু আমার মধ্যে নতুন করে আমি বাঁচার একটা স্বাদ জাগছে আর কি। আমার কাছে মনে হয়েছে যে এই মানুষগুলো মনে হয় আমাকে ভালো জানে, আমি আসলে মনে হয় যে মানুষ খারাপ না আর কি। তো এই আমার স্বাদ জাগছে। আর সবচেয়ে কৃতজ্ঞতা হলো যে রাব্বুল আলামিন, এটার উপরে আর কোনো কিছু। আমরা মনে করি যে আপনার এই অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে আমরা বলবো যে আপনি যে অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করলেন, আমরা বলতে চাই যে আমাদের দর্শকরা অবশ্যই দেখছে, তারা এই আরেকটা ব্যাপার নিয়ে তাদের ভাই আরেকটা ব্যাপারে সংযোজন করি। আমি মুমূর্ষ মানে শেষ পর্যায়ে আমি হসপিটালে থাকা অবস্থায় আমার পাশে একজন রুগী মারা যায়, এবং তার সাথে আমি কাছাকাছি প্রায় ধরেন 12 ঘন্টা যাপন করি। তার আত্মীয় স্বজন তাকে নিতে আসেনি, 12 ঘন্টা তার লাশটা পড়েছিল। অফিসের ডাক্তার ওরাও আসলে মানে ওইভাবে আমি ছিলাম প্রায় ধরেন বিকেল থেকে ভোর রাত পর্যন্ত। তো আমার সবচেয়ে একটা অভিজ্ঞতা ছিল, মানে একটা বিষয়, আমার মানে ঘুম আসছিল না। এরপর আমি পাশে আমার লাশ কেউ নিচ্ছে না, ফোন দিচ্ছে বারবার অফিসে, তারাও ইয়ে করছে না। এরপর আমি আমার কাঁথা মুড়ি দিয়ে আমি শুয়ে 2 লিটারের একটা পানির বোতল, এটার ওই যে পিছনের দিক থেকে আমি ছিদ্র করে ফেলি, আর সামনের অংশ তো খোলা, আমি কাঁথা মুড়ি দিয়ে আমি বোতলের একটা অংশ বাইরে, কারণ আমি কাঁথা মুড়ি দিলে অক্সিজেন নীল হয়ে গেলে আমি হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে যাব। এই পজিশনে আমি আমার থাকি, একটু ঘুম আসছে, মানে ভয়, মৃত্যু সবকিছু মিলিয়ে আমার হার্টবিটটা অনেক বেড়ে যায়। পরে অনেক রাতে মানে একটা পর্যায়ে বিদ্যুৎও চলে যায়। এই সময় আমি মানে আবার পরে জেগে যাই। প্রথমে আমার শরীরে ঘাম, অন্ধকার, এখানে যাই পরিবেশগত ভাবে এমন একটা ভালো না, কারণ আসলে এটা তো অস্থায়ী হসপিটাল, এটা তো ভালো না পরিবেশগত ভাবে। আমি যে মোবাইলের লাইট জ্বালিয়ে আমি দেখলাম যে লাশটা পড়ে যাচ্ছে। পরে আবার অফিসে ফোন টোন দিলাম, অনেক ভয়টা পাইছি। আসলে জীবনের অনেকগুলো ঘটনা, জীবনের 40 বছর এই বয়সে এসে আমার যে করোনাকালীন সময় আমার যে অনেকগুলো ঘটনা, যেটা মানে আমি আপনাকে বলছি আপনি শুনছেন, কিন্তু ওই সময়ের প্রেক্ষাপটটা আমি যে সময়টা পার করছি, যে লাশের ফাংশনটা বা আমার মৃত্যুর কাছাকাছি,
এটা কিন্তু মানে আমি ছাড়া পৃথিবীতে কেউ বুঝার কোনো উপায় নেই এবং ভয়াবহ। আপনারা তো শুনছেন, অনুভব করছেন হয়তো কিছুটা, অত্যন্ত কষ্ট, এরই মাঝে আসলে এখনো বেঁচে আছে। খুবই আবেগ আপ্লুত, এবং আমরাও আপনার কথাগুলো শুনছি, আমরাও হারিয়ে যাচ্ছি। আমিও ব্যক্তিগতভাবে হারিয়ে যাচ্ছিলাম সেই সিচুয়েশনটায়। মনে হচ্ছিল যে সেই হসপিটালে আমি হয়তো ছিলাম, বা হয়তো আমি দেখছি যে এরকম লাশটি পড়ে আছে। সেভাবেই আমরা অনুভব করেছি। দর্শকও আশা করছি আপনার এই অনুভূতিটা ওইভাবেই ফিল করছেন। আর সত্যি আমরা সকলেই যদি যুদ্ধ এভাবে না করতে পারি, তাহলে করোনা থেকে আমরা কবে যে নিস্তার পাবো সেটা আমরা কেউ জানি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য বিপ্লব। আমাদের সাথে থাকুন, আমরা শুনবো আপনার শেষ বক্তব্য দর্শকদের জন্য। তার আগে আমরা আবার একটু শম্পা আপনার কাছে যেতে চাচ্ছি। আমরা অনেকেই করোনার সময় অরুচি মনে হয় খাবারে, এই অরুচি থেকে আমরা কিভাবে রুচি আনতে পারি ফিরিয়ে, এবং এই সমস্যা থেকে আমরা কিভাবে নিস্তার পেতে পারি। যে করোনাকালীন যে রুচির একটা সমস্যা থাকে, যে রুচি থাকলে আমরা খেতে পারতাম, আবার খেলেই রিকভারটা হতো, তো সেক্ষেত্রে কিন্তু রুচি থাকে না। এই রুচির বিষয়টা কিভাবে আমরা ফিরিয়ে আনতে পারি, পুষ্টিবিদ শম্পা যদি এই বিষয়ে আপনি আমাদেরকে বলতেন। ধন্যবাদ। এই কথাটা সত্যি যে করোনা যখন মানে করোনা ভাইরাস যখন আক্রান্ত হয়, তখন মানুষের রুচিটা কমে যায়, গন্ধও পায় না, স্বাদও পায় না, মানে খাবার কোনো টেস্ট ওরা বুঝতে পারে না। সেই সময় খাওয়াটা আসলে খুব কষ্টকর হয়ে দাঁড়ায়। এখানেও কিন্তু মানসিক জোরটাই আসল। যেহেতু সে বুঝতে পারছে যে করোনা আক্রান্ত, তাকে অবশ্যই জোর করে হলেও খেতে হবে, এবং হাই ক্যালোরি ফুড গুলো খেতে হবে, এবং ছোট ছোট খাবার করে খেতে হবে। এবং যেটা বলবো, টেস্ট বাড়ানোর জন্য কিছু আদা, যেমন আদা আমাদের স্বাদটা বৃদ্ধি করে, ছোট ছোট আদা কুচি করে যদি মুখে রাখা যায়, তারপরে হচ্ছে খাবার যদি একটু ধনে পাতা অ্যাড করা যায়, এটা ভালো। অথবা মৌরি টাইপের ইয়েগুলো যদি মুখে রাখা যায়, সেটাও ভালো হয়, মানুষের স্বাদটা বৃদ্ধি পায়। এবং আমলকি কিন্তু মানুষের মুখে স্বাদ বাড়ায়, আমলকিটা খাওয়া যেতে পারে। এবং সবচেয়ে বলবো যে যেহেতু এই সময়ে মানে চিবিয়ে খেতে, যেহেতু টেস্ট পায় না, চিবিয়ে খেতে পারে না, এই সময় ওনাদেরকে একটু লিকুইড টাইপের বা সলিড মানে সফট টাইপের খাবারগুলো দিতে হবে, মানে একটু ঘন টাইপের। যেমন আমি যদি সকালের নাস্তাতে যদি একটু ডাউ বা একটু সুজি বা একটু স্যুপ, সেটার মধ্যে ডিমের সাদা অংশ দিয়ে বা আস্ত একটা ডিম দিয়ে করে অল্প হলেও খেলো, সেখানে সে প্রোটিন পেয়ে যাচ্ছে। 10টা-11টার দিকে যে কোনো একটা ফলের রস করে যদি উনি খেয়ে ফেলে, সেখান থেকে ভিটামিন সি ও পেয়ে যাচ্ছে, যেটা রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়াবে। দুপুর বেলাও এরকম একটু খিচুড়ি টাইপের যদি করে দেয়, একটু একটু করে খেয়ে নিল। বিকেল বেলায় এরকম স্যুপ জাতীয়, স্যুপটা কিন্তু খুব ভালো একটা জিনিস, মাংসের হাড়ের তৈরি, সাথে ডিম দিয়ে যদি স্যুপটা করে দেয়, বাইরে কেনা স্যুপ না, এটা বিকেল বেলা নিতে পারে। রাতের বেলাও সেই খিচুড়ি বা একটু জাউ করে যদি তার সাথে একটু মাছ বা মাংস ম্যাশ করে দেয়, এটা ভালো। দুধ জাতীয় কিছু করা যেতে পারে, এটা রাখতে পারে, মানে অল্প করে ছোট ছোট করে খেলো। এবং সবচেয়ে বড় কথা, পেশেন্টকে এটা অবশ্যই এটাকে কাউন্সিলিং করতে হবে যে তোমাকে এখন খেতে হবে, তোমাকে খেতে হবে, অল্প হলেও খেতে হবে, এবং পেশেন্টকে এটা ভালোভাবে বুঝালে অবশ্যই খাবে। এবং ছোট ছোট করে এইভাবে টেস্ট বাড়ানোর জন্য যা বললাম, একটু আদা বা ধনে পাতা এই জাতীয় বিভিন্ন কিছু মশলা টশলা দিলে আসলে অনেকের স্বাদ পায়। আমলকিটাও ভালো, ফ্লেভারের চেঞ্জটা, মুখের চেঞ্জটা একটু আনানোটা বড় জরুরি বলে আপনি মত দিচ্ছেন। অসংখ্য ধন্যবাদ। আমরা দর্শক অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে আসছি, আমরা বিদায় নেব। তার আগে আমরা শেষ কথাটা জানবো মিজানুর রহমান বিপ্লব, করোনা জয়ী যোদ্ধা, তার কাছ থেকে। মিজানুর রহমান বিপ্লব, আমাদের দর্শকদের জন্য টাইমস 24 টিভির ইউরোপ টাইমসের অনুষ্ঠানের দর্শকদের জন্য আপনার কি বলার আছে? আপনি একজন করোনা যুদ্ধে জয়ী, এবং সেই যুদ্ধটা কিভাবে করেছেন আপনি আজকে আমাদেরকে বর্ণনা করলেন। এর পরেও তো অনেকেই আমরা এখনো ছুটে বেড়াচ্ছি আমাদের সেই অহমিকা নিয়ে, আমরা সেইভাবেই কিন্তু যত্রতত্র এদিক সেদিক এখনো ঘোরাফেরা করছি, অনেকে মাস্ক ব্যবহার করছি না, অনেকেই জনসম্মুখে যাচ্ছি, জনসংযোগ করছি। যেটা আপনি বলেছিলেন একটু আগে যে আপনার এই
অহমিকাই আপনার পতনের মূল হয়ে দাঁড়িয়েছিল। তো সেই অনিষ্ট থেকে আপনি ফিরে এসেছেন, সেই বিষয় থেকে দর্শকদের জন্য আপনার কি পরামর্শ রয়েছে বিপ্লব? ধন্যবাদ কাউসার। আসলে আপনি জানেন যে অহংকার পতনের মূল, বা এই জিনিসটা কোন ধর্মেই কিন্তু সমর্থন করে না। আপনাদের মাধ্যমে পৃথিবীর মানুষের প্রতি, আমাদের দেশের মানুষের প্রতি জাস্ট একটা কথা আমার থাকবে, সেটা হলো আমি নিজে জ্বলন্ত একটা উদাহরণ যে দম্ভ এবং অহংকার, এটা যে স্বয়ং আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ পাক, এটা কিন্তু তিনিও কিন্তু সহ্য করেন না। আমি মনে করি আমি যে আমার এই করোনা নিয়ে, বিশেষ করে যে করোনাকে আমি যে অবজ্ঞা করলাম, করোনার প্রতি আমার এই অবজ্ঞাটাই, এটা মনে হয় যে এটা আমার কাছে নিজেকে মানে পাপী মনে হচ্ছে, যার কারণে আমি সাজাটা আমি পেয়েছি। তো সারা পৃথিবীর মানুষের প্রতি, দেশের মানুষের প্রতি একটা জিনিস থাকবে, সেটা হলো যে আমরা আমাদের জীবনের প্রয়োজনে, জীবন যুদ্ধে আমাদেরকে বেঁচে থাকার জন্য আমাদেরকে চলাফেরা করতে হবে, তা তো অবশ্যই। কিন্তু আমরা স্ব দেশের, স্ব রাষ্ট্রের যে সকল নিয়ম নীতিগুলো রয়েছে, যে সমস্ত উপদেশগুলো, পরামর্শগুলো রয়েছে, মাস্ক পরা থেকে শুরু করে, এই বিষয়গুলা আমরা মেনে চলি, আমরা একটু সচেতন থাকি। আমরা একটু যদি সচেতন থাকি, তাহলে করোনা কিন্তু আমাদেরকে স্পর্শ করার সুযোগ নেই। কারণ এই বিষয়টা এমন যে করোনা ভাইরাসটা যদি আমার হাতে পড়ে থাকে, পিঠে পড়ে থাকে, আমি কিন্তু আক্রান্ত হচ্ছি না। আমার নাক, মুখ এবং চোখ, এই তিনটা জিনিস, আমরা এই তিনটা জিনিসের যত্ন নিই। আর আমার দুই হাতের যে হাতটা, সবসময় এটাকে আমি পরিষ্কার করি, মানে মনের অজান্তে কোনোভাবে যাতে আমার মুখে হাতটা না লাগে। আমি মাস্কটা নিয়মিত পরি, আর একটু সচেতন ভাবে চলাফেরা করি। কোনোভাবেই আমাদের মনে যাতে এটা না আসে, দূর করোনা টরোনা এগুলো বোকা, এগুলো কিছু না, এগুলো আমার হবে না, এই ধরনের শব্দগুলা, দাম্ভিক এই শব্দ চয়নগুলো যাতে আমরা না করি, যে আরে আমার করোনা টরোনা হবে না, আমার হবে না, আরে করোনা আছে কিনা, এই তো সবাই চলতেছে, ওদের তো হচ্ছে না, আমার কি হবে নাকি, এই ধরনের অবজ্ঞামূলক শব্দগুলা থেকে আমরা বিরত থাকি। আর সারা পৃথিবী কাঁদছে, আসলে আমরা সারা পৃথিবীর মানুষ আসলে খুব বিপদে আছি। আমরা যারা হয়তো কিছুটা আমার টাকা পয়সা বা একটু মোটামুটি সচ্ছল, আমরা হয়তো বুঝতে পারছি না, কিন্তু একেবারে লয়ার ক্লাস, যা সারা পৃথিবীর 4/3 মানুষ, যারা একদম খেটে খাওয়া মানুষ, তারা বুঝতে পারছে আসলে আমরা করোনা আমাদেরকে কতটুকু এফেক্টেড করছে। আমরা সচেতন থাকি। একটা বিষয়ের সাথে একটু সংযোগ করতে চাই যে আপনি যেহেতু নোয়াখালী থেকে বলছেন, এবং নোয়াখালীর বেগমগঞ্জে যে ঘটনাটি আমরা দেখছি ফেসবুক লাইভে, সেই বিষয়টা আপনি একজন পুরুষ হিসাবে কেমন মনে হচ্ছে, মানে নিজের কাছে কতটা ছোট মনে হচ্ছে আপনার? এই প্রসঙ্গটা দিয়ে আমরা শেষ করতে চাই আপনার কাছ থেকে। আমি আসলে আমার কাছেই, মানে ঘটনাটা যেখানে ঘটছে আমার পাশেই ঘটনাটা, একদম কাছে, বেশি দূরে না। তো আমি আসলে মানে ভিডিওটাকে স্মরণ করছিলাম আপনি যাতে আমাকে প্রশ্নটা না করেন, কারণ আমি নোয়াখালীর মানুষ হিসেবে, আমি এই অঞ্চলের মানুষ হিসেবে আমি আসলে নিজেকে খুব ছোট মনে করছি, খুব লজ্জিত মনে করছি। এই কারণে যে এই ঘটনা যেটা ঘটছে, আপনি ভিডিওটা দেখছেন কিনা আমি জানি না, দেখেছি। তো এই ভিডিওটা যারা দেখেছে, এই ভিডিওটা আমি মানে নিজে দেখতে পারিনি। আপনি কি সেটা জানেন যে ঘটনাটা আসলে কেন ঘটেছিল, এরকম ঘটনাটা কেন ঘটালো, এই মেয়েটাকে কেন এরকম করলো? ঘটনাটা আমি আসলে, এটা যেহেতু আমার একেবারে কাছের ঘটনা, আমি ঘটনাটা কেন হয়েছে, ঘটনাটা কি, আমি সবকিছু জানি, জানলেও আসলে সবকিছু এতটুকুই, যারা সন্ত্রাসী, যারা কোনো ব্যক্তির, না কোনো গোষ্ঠীর, না কোনো রাজনৈতিক দলের, আমি আমার নিজের, হয়তো আমি কোন একটা দল করি, আমি জনপ্রতিনিধি হতে চাই, আমি বড় নেতা হতে চাই, আমি আমার স্বার্থে হয়তো কিছু সময়ের জন্য 2-4টা এই সমস্ত সন্ত্রাসী বাজে ছেলেদেরকে আমি মদত দিলাম।
কিন্তু এই মদতটা কিন্তু একটা সময় আমার জন্য কাল হয়ে যাবে। যেমনটি আমি না বলে পারছি না, এই একলাসুর ইউনিয়নের যে চেয়ারম্যান প্রার্থী ছিলেন, বিপুল ভোটে উনি পরাজিত, উনি একজন জনবিচ্ছিন্ন, আসলে উনাকে দিয়ে দেওয়া হয়েছে, উনি আগ্রহী ছিলেন না ভোট করার জন্য, কারণ উনি আসলে জনসমর্থন উনার নাই। মূলত উনার কিন্তু এই ছেলে 2018 সালে মার্ডার কেমেন দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার, যে এই গ্রুপের যে লিডার, যে প্রধান, ভিডিওতে দেখছেন একটা ছেলেকে যে বারে বারে আমাদের ওই বোনটাকে, ওর নাম হলো রোজি আক্তার, গলার মধ্যে লাথি মেরে শুয়ে দিচ্ছিল। দেলোয়ার বাহিনীর দেলোয়ার 2018 সালে সে ডাবল মার্ডার করার পরে সে আসামি, মার্ডার কেসের আসামি ছিল। পরে তাকে এই যে একতাসপুরের একজন পরাজিত একজন ইউনিয়ন চেয়ারম্যান, তাকে মানে তার বড় ভাই সেজে তার বিভিন্ন কাজে কারবারে তাকে ব্যবহার করে, তাকে জায়গায় জায়গায় বিভিন্ন এমপির সাথে, ইয়েদের সাথে, বড় বড় মানে হেভিওয়েট মানুষগুলোর সাথে এর মাধ্যমে এ পরিচিত হয়। আর সবচেয়ে বড় কথা হলো, সে তার ব্যক্তি স্বার্থে ব্যবহার করছে বা হয়তো তার প্রয়োজন ছিল বা যেটা হোক, কিন্তু সে যদি এতটুকু সচেতন থাকতো যে সে যখন অপরাধ করে আসে, অপরাধ করে আসার পর সে যদি একে যদি মদত না দিত, সে মার্ডার কেসের আসামি হওয়ার পরে ওই সময় যদি তাকে যদি মদত না দিত, আজকে আমরা সারা দেশের মানুষ, আমি নোয়াখালীর সন্তান, আজকে আমাকে এটার জন্য লজ্জিত হতে হতো না। অর্থাৎ একটা অপরাধীকে, সে অপরাধ করছে, তাকে আমরা অন্য বিষয়ে তাকে হেল্প করি, সমস্যা নেই, তাকে আমি কিন্তু সে যখন একটা অপরাধ করবে, সে মাদক নিয়ে থানায় গ্রেপ্তার হবে, ইফটিজিং করবে, তাকে ওইখান থেকে না বাঁচাইয়া প্রয়োজনে তাকে সে জেল খাটক, তার অপরাধে সাজা ভোগ করুক। কিন্তু আমরা কিন্তু সেটা করি না করার কারণে আজকে সারা বিশ্ববাসী আজকের এই নোংরামিটা আমাদেরকে দেখতে হয়েছে। এই বোনটা তার হাজবেন্ডের সাথে, সত্য কথা যেটা, বলুন, মানে এই যে আমার যে বোনটা, ওর হাজবেন্ডের সাথে মনোমালিন্য ছিল। এরপরে ওই দিন তার হাজবেন্ড ওর ঘরে আসে, ঘরে আসার পরে মানে অর্থাৎ ব্যাপারটা হলো এরা অনেকদিন থেকে এরাই উত্তপ্ত করছে, এই কুৎসিত প্রস্তাব টস্তাব দেয়। এরা শুধু না, এলাকাতে এই ধরনের, আমরা একটা রোজিনা আক্তারের বিষয়টা আজ থেকে 32 দিন আগের ঘটনা ভাইরাল হওয়াতে আমরা দেখতে পাচ্ছি, এখন আমরা তার ফাঁসি চাচ্ছি। কিন্তু এই অপরাধীগুলার যে আরো যে অপরাধগুলো করছে, এটা তো একটা ঘটনা, একটা ঘটনা, এদের কিন্তু আরো অনেকগুলো অপরাধ আছে, আরো অনেক রোজিনা আক্তার এদের দ্বারা আক্রান্ত হয়েছে, এফেক্টেড হয়েছে। আমরা তো জানি না, আমরাও মনে করি যে একজন ধর্ষক কিংবা একজন অপরাধীর কোন দল, গোত্র, সমাজেই তার একটাই পরিচয়, সে হচ্ছে অপরাধী, এবং অপরাধীর শাস্তি হবে, রাষ্ট্র তার শাস্তির দায়িত্ব নেবে, এমনটি আমরা প্রত্যাশা রাখছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে যুক্ত আছেন পুষ্টিবিদ মাহফুজা নাসরিন শম্পা। পুষ্টিবিদ মাহফুজা নাসরিন শম্পা, আমরা একদম অনুষ্ঠানের শেষ মুহূর্তে চলে এসেছি। আমাদের ইউরোপ টাইমসের দর্শকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাকে দুটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আপনাদের প্রতি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। জি, অসংখ্য ধন্যবাদ। জি, বলছিলাম মাহফুজা নাসরিন শম্পা, আপনাকে যে ইউরোপ টাইমসের দর্শকদের জন্য আপনার কি বলার আছে? ধন্যবাদ কাউসার। আসলে এই সময়ে করোনা নিয়ে যেহেতু আমার বলার কথা, সেটা নিয়েই বলি যে সবাই স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলবেন, বাইরের খাবারগুলো এড়িয়ে চলবেন, আর খাবার তালিকায় সবগুলো খাবারই সুন্দরভাবে রাখার চেষ্টা করবেন, নির্দিষ্ট সময়ে ঘুমাবেন, একটু এক্সারসাইজ করবেন আর রোদে থাকবেন। আর সবাই যেন মানে সুস্থ মন মানসিকতা নিয়ে আমরা যেন বড় হই, আমরা যেন নিরাপদে চলতে পারি। শুধু করোনাকে ভয় পাচ্ছি, এখন তো এমন একটা অবস্থা যে মানুষকেও ভয় পেতে হচ্ছে, উপক্রম হয়ে গেছে। তো আমরা যেন আসলে শুধু করোনাকে তো মাস্ক পরে বা হাত দিয়ে প্রতিরোধ করা যায়, ওদেরকে কিভাবে প্রতিরোধ করা যায় জানি না। তবে আমার মনে হয় সুশিক্ষাটা খুব দরকার। আর যদি সুশিক্ষার পরেও যদি একটা মানুষ মানে সুস্থ মানুষ হিসেবে গড়ে না উঠে, ওদেরকে আসলে অবশ্যই
আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে এবং খুব দ্রুত। তা না হলে আমরা আসলে মানুষ হিসেবে খুবই মানে কি বলবো, আসলে ভাষা নেই। আর আমরা মা বোনরাও আসলে নিরাপদ না, করোনা থেকেও কিন্তু এটা ভয়ঙ্কর। তো আমি আশা করি সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে শম্পা। দর্শক, আপনারা দেখছেন ইউরোপ টাইমসের 25তম পর্ব। দর্শক, আমাদের সাথে আজকে যুক্ত ছিলেন পুষ্টিবিদ মাহফুজা নাসরিন শম্পা, প্রধান পুষ্টিবিদ, খাদ্য ও পুষ্টি বিভাগ, ইউএস বাংলা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, এবং আমাদের সাথে আরো যুক্ত ছিলেন মিজানুর রহমান বিপ্লব, করোনা জয়ী যোদ্ধা। আমরা শুনলাম দুজনের কথোপকথন, আমরা শুনলাম কিভাবে একজন করোনা রোগী নিজেকে রোগ মুক্তি করে জীবন যুদ্ধে আবার ফিরে এসছেন, সেই ঘটনাটি শুনলাম। পাশাপাশি আমরা শুনলাম দর্শক নোয়াখালীর বেগমগঞ্জের সেই যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি, হৃদয় বিদারক। সত্যি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে হয় যে ভেতরকার মানুষটি গুমরে কাঁদছে। আমরা এমনটি দেখতে চাইনি, আমরা এমনটির জন্য হয়তোবা বাংলাদেশের এই স্বাধীনতার জন্য আমাদের শ্রদ্ধেয় মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে বলে আমরা বিশ্বাস করি না। আমরা সেই স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে এগিয়ে যেতে চাই। দেশ বিদেশের সকলেই যার যার অবস্থান থেকে এই সব ধর্ষক নির্যাতনকারীদের প্রতিহত করতে আজই আমাদের ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে। যেমনি করে স্বাধীনতা যুদ্ধে সেই রণাঙ্গনে যুদ্ধ করেছিল মুক্তিযোদ্ধারা, তেমনি করে আমাদের নতুন প্রজন্ম একটি গণজাগরণ সৃষ্টি করে এই সব ধর্ষণ এবং নির্যাতনকারীদের বিরুদ্ধে রুখে উঠবে। তবেই আমরা এই স্বপ্নের সোনার বাংলাদেশকে স্বপ্নের সোনার বাংলাদেশ হিসাবে বিনির্মাণে প্রত্যয় এগিয়ে যেতে পারবো, এমনটি প্রত্যাশা রেখে এবং আজকে আপনারা যারা উপস্থিত ছিলেন আমাদের সাথে সকলকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আগামী অনুষ্ঠান দেখবার প্রত্যাশায়। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং ঘরে থাকুন, মাস্ক পরে বাইরে যাবেন এমনটি প্রত্যাশা রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দাম দিয়ে কিনেছি বাংলা, কারোর দানে পাওয়া নয়। দাম দিয়ে কিনেছি বাংলা।